নমস্কার, স্বাগত। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, বাংলাদেশে আবার পালাবদল অনিবার্য। গত বৃহস্পতিবার বাংলাদেশের পালাবদলের 100 দিন ছিল। গণভবনে ঝাঁকে ঝাঁকে বিপ্লবী, কারোর বগলে হাঁস, কারোর বগলে মুরগি, কেউ শেখ হাসিনার শাড়ি, কেউ চেয়ার, কেউ ফ্যান নিয়ে রাজপথে। কি উল্লাস, কি উল্লাস! হ্যাঁ, ইতিহাসের চাকা পেছনের দিকে ঘোরে বই কি। একাধ দিনের জন্য নয়, অন্ধকারে একবার প্রবেশ করে আলোর খোঁজ পেতে বহু সময় কেটে যায়। কখনো কখনো বা অন্ধকারেই দফন হয়ে যায় স্বপ্ন। স্বপ্ন দফন হতে কাফনের দরকার হয় না। কদিন আগেই ঘুরে এলাম পেরু, ইনকা সভ্যতার কেন্দ্রবিন্দু। কুচকো, লিমা, মাচ্চু পিচ্চু। তারা অর্থনীতিতে এগিয়ে ছিল, কৃষি বিজ্ঞানে বিরাট সাফল্য, স্থাপত্যবিদ্যা এখনো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু স্প্যানিয়ার্ডদের কামান আর বন্দুক বারুদের সামনে তারা হেরে ভূত। সে সভ্যতা এখন ধ্বংসাবশেষ। সে অঞ্চলের ভাষা স্প্যানিশ ডমিনেটেড। আধুনিক ইতিহাসেও এমন অনেক উদাহরণ আছে, উদাহরণ ভুরি ভুরি। ধরুন আফগানিস্তান। 50-60 দশকে দেশের কর্মরত মানুষের মধ্যে মহিলাদের সংখ্যা 50%। তাদের পোশাক বিধি নেই, ছিল না। স্কার্ট, টপ, গাউন, প্যান্ট, শার্ট। তারা গাড়ি চালাতেন, বাইসাইকেল চালাতেন। এসব ছবি গুগল করলে এখনো পাওয়া যাবে, আপনারাও পাবেন। চাকা উল্টো দিকে ঘুরেছে, পুরুষদের দাড়ি জোব্বা, নারীরা বোরখায় ঢাকা, মেয়েদের স্কুল কলেজ বন্ধ। আজ নয়, বহুকাল। বাংলাদেশি ইতিহাসের চাকা উল্টো দিকে ঘোরা শুরু হয়েছে। এখান থেকে ফেরা যায়? হ্যাঁ যায়, কিন্তু তার লক্ষণ আমি অন্তত এখনো দেখতে পাচ্ছি না। সেদিনের ওই ঝোড়ো ছাত্র আন্দোলনের দিনগুলোতে আমরা কি বলেছিলাম একটু মনে করিয়ে দিই। আমরা বলেছিলাম, হাসিনা মিলিটারি হেলিকপ্টারে চেপে ভারতে চলে এলেন, গণভবনে লুটপাট চলছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা চলছে, মিলিটারি প্রধান ক্ষমতা নিলেন হাতে, বললেন বিক্ষোভ থামান, নতুন দেশ গড়ব ইত্যাদি। এখনো পর্যন্ত লাশের সংখ্যা 400, কেউ কেউ বলছেন আরো অনেক অনেক বেশি। এই কথাগুলো বলেছিলাম ঠিক সেদিন যেদিন হাসিনা চলে আসছে। 400 কি কম? এক মানব শরীরে কমসম করে 5 লিটারের বেশি রক্ত থাকে। বলেছিলাম 400 জনের মানুষের লাশ, অত রক্ত বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশ্ববিদ্যালয়ে, রাজপথে ছড়িয়ে আছে। 400 জন মানুষ, মুসলমান, হিন্দু, ছাত্র, রিক্সাওয়ালা, পথ চলতি মানুষ, শিশু, পুলিশ, নেতা কবরে শুয়ে আছে। প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলনের লাশ। কিছু লাশ পুড়েছে, কিছু লাশ মর্গে, তাদের শনাক্তকরণই হলো না। এরপরে আরও লাশ পড়বে। কিন্তু কেন আন্দোলন শুরু হয়েছিল? কোন দাবিতে? দাবি কি ছিল? আন্দোলন যারা করছেন তারা কারা? সরকার কি চাইছে? সব নিয়ে বাংলাদেশে আলোচনা যাওয়া হওয়ার হচ্ছে, কিন্তু এ বাংলাতে সেসব আলোচনার বেশিরভাগটাই শোনা কথা, আর কিছু প্রচার আমাদের এখানে যা হয়েছিল। তারপর সরে সরে গিয়েছিল গোলপোস্ট, কোটার দাবি উঠেছিল, সরকার বদলের দাবি, যা ছিল আদত লক্ষ্য। প্রথমে কোটার লড়াই ছিল, চাকরির লড়াই ছিল। চাকরি কোথায়? কটা চাকরি সরকারি? কিন্তু সেই লড়াইটা আদতে ছিল গদি দখলের লড়াই। এখন সেগুলো আমাদের সামনে আছে। মুক্তিযুদ্ধ ছিল বাংলা ভাষার, মাতৃভূমির জন্য। মাতৃভূমির জন্য জন্ম নিয়েছিল বাংলাদেশ, জিতেছিল বাঙালি, জিতেছিল ধর্মনিরপেক্ষতা, জিতেছিল মানবতা। হেরেছিল কারা? পাকিস্তান। সে তো এই 71-এই সেটেলড। বাংলাদেশ তো আর নতুন করে পাকিস্তান হবে না। আসলে সেদিন হেরেছিল সেই ঘাতক দালাল রাজাকারেরা, যারা বাংলা ভাষার, মাতৃভাষার দাবিকে উপেক্ষা করেছিল। হেরেছিল তারা, যারা এক মৌলবাদকে সামনে রেখে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সরব হয়েছিল। তারা হেরেছিল। তারা, যারা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে চেয়েছিল, তারা সেদিন হেরেছিল। কিন্তু শেষ হয়ে গিয়েছিল কি? একেবারেই নয়। আজকে যারা সামনে এসে দাঁড়িয়েছে তারা কারা? তারা সেইখানে লুকিয়ে থাকা সেই সমস্ত সাপদের দল আজ সামনে। তারা শেষ হলে জাতির পিতাকে হত্যা করলো কারা? গণতন্ত্রকে সামরিক ছাউনিতে নিয়ে গেল কারা? তারা শেষ হয়নি, বরং তারা বারবার তাদের সমস্ত শক্তি নিয়ে ফিরে ফিরে আসে, দখল নিতে চায় এই অর্জিত স্বাধীনতার। বাংলাদেশের যে কোনো আন্দোলনে, সামাজিক, রাজনৈতিক যে কোনো কর্মকাণ্ডে এই দুই ধারা আছে। হেরেছে, শেষ হয়ে যায়। ঠিক আমাদের দেশের আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘ, বিজেপির মতোই এমন এক বিপজ্জনক দর্শন নিয়ে তারাও কাজ করে চলেছে।
কাজেই আপনার এক চোখ যদি ভাতের লড়াইয়ের দিকে হয়, তাহলে আর এক চোখটাকে রাখতেই হবে এই জামাত শিবিরের রাজাকার হেফাজতের দিকে। আমরা বলেছিলাম আমাদের দেশেও রাখা উচিত, আমরা রাখছি ওই আরএসএস তার শাখা তাদের সংগঠনের দিকে। হাসিনাকে গণ আন্দোলনের ফলে সরে যেতে হলো, সেটাও বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু কারা লাভবান হলেন এই আন্দোলনের ফলে? কারা কারা এই স্লোগানে কারা কোটার আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে গেলেন? বলা হয়েছিল স্বতঃস্ফূর্ত লড়াই, কিছুদিন পরেই বেরিয়ে এলো সমস্ত ঘটনাগুলো, সমস্ত সত্যিটা। এ ছিল এক প্রি প্ল্যান একটা ঘটনা, ঘটানো হয়েছে। তার পেছনে যথেষ্ট যোগান ছিল, অর্থের যোগান ছিল, বিভিন্ন রকমের সাহায্য ছিল বাইরে থেকে। বেরিয়ে এলো সেসব, বেরিয়ে আসছে সেসব। কাদের মাথা থেকে বের হয়েছিল এই স্লোগান? ভাবতে হবে, ভাবতে হবে। বাংলাদেশের গত কয়েক বছরের রাজনৈতিক পরিসরে গণতন্ত্রের ওপরে আঘাত এসেছে বারবার। এটাই প্রথম ছিল না। গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলো লঙ্ঘন করেছে ওই সরকার, হাসিনার সরকার, কোনো দ্বিমত নেই। আওয়ামী লীগের নতুন করে ভাবা উচিত ছিল ছাত্রলীগের গুন্ডারাই কি দেশ চালাবে, এটা ভাবতে হবে। তারা ভাবেননি। আন্দোলন শুরু হলো মুক্তিযোদ্ধা কোটা সংশোধনের দাবিতে। কখন? যখন সেই সিদ্ধান্ত বিচারের জন্য অপেক্ষায় ছিল। বিচারপতিরা রায় দেবেন 1 মাসের মধ্যে, অদ্ভুত, তবুও আন্দোলন মেনে নিলাম। এবারে এক স্তরে এসে বিচারের রায় চলে এলো, তুলে নেওয়া হলো সেই কোটা, কিন্তু এবারে আবার আন্দোলন। কেন? গুলি চললো, এবং গুলি চলার পেছনের কারণ আগেই হাসিনার পদত্যাগ। সরকারের পদত্যাগ হয়ে উঠলো তার প্রথম দাবি। কারা আসবেন বদলে? প্রতিবাদী ছাত্রদের কোনো দল আছে? নেই। তাহলে তারাই আসবে ঘুরপথে, কিছুদিনের মধ্যে তারাই আসবে, তারাই ক্ষমতায় বসবে যারা এই আন্দোলনকে হাইজ্যাক করছে, এখনই করেছে। বহু আগেই সেই প্ল্যান করা হয়ে গিয়েছে। আপাতত মিলিটারি তাদের হাত ধরে পেছনের লোকেরা খুব শিগগির সামনে আসবে, এবং এই পরিকল্পনা এখন তো জানাই যাচ্ছে, আজকের নয়, বহু বহু পুরনো। 2023-এর পিঙ্ক রেভলিউশনের কথা বলা হয়েছিল। আজ সেই ছক মেনেই আন্দোলন। হাসিনার ভুল, অসংখ্য ভুল আছে। এভাবে শক্তি দেখিয়ে আন্দোলন থামানোর দরকার ছিল কি? নিজের ফাঁদে নিজেই জড়িয়েছেন। কিন্তু তার বদলে যারা দরজায় কড়া নাড়ছে, দেশের সংখ্যালঘু মানুষদের ওপরে এরই মধ্যে নামিয়ে এনেছে অত্যাচার, এরই মধ্যে আরো তীব্র হয়েছে ভারত বিরোধী জিগির। আসলে ইন্দিরা গান্ধীর ভুলের হাত ধরেই আমাদের দেশে উঠে এসেছিল বিজেপি, বাম, সমাজতান্ত্রিকদের ভুলে আরো বড় ক্ষমতা নিয়ে সরকার তৈরি করেছে বিজেপি। অত দূরে কেন, 2013-14 দেখুন না, বাম দলগুলো, সমাজবাদী দল, আরজেডি, প্রত্যেকেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছেন, আন্দোলন গড়ে তুলছেন। কে ক্ষমতায় এলো? বিজেপি। আজ বাম, সমাজবাদী দল, আরজেডি, কংগ্রেস প্রত্যেকে হাত মিলিয়ে সেই বিজেপিকে হারানোর চেষ্টা করছেন। বাংলাদেশ সেই বাঁকের মোড়ে দাঁড়িয়েছিল। হয় আওয়ামী লীগ জিতবে, হাসিনা থাকবেন, না হলে জামাত বিএনপি জোট ক্ষমতায় আসবে। হাসিনা হারলেন, মুক্তিযুদ্ধ হারলো। এই জয়ে যা এলো তার নিখাদ মিলিটারি শাসনের সামনে একটা মুখোশ, একটা বোরখা পরা। এই বামেরা, এই ধর্মনিরপেক্ষ মানুষটা যখন এই সার সত্যটা বুঝতে পারবেন, কেউ কেউ বুঝতে পেরে গেছেন এর মধ্যে, ততদিন অনেক দেরি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু এখনো এক সুতোও যদি সুযোগ থাকে, যদি সামান্য সুযোগ ঘুরে দাঁড়ায় মানুষ, তাহলে বলবো বাংলাদেশ, বাংলাদেশ, আমার বাংলাদেশ ঘুরে দাঁড়াও। সেদিন যা যা বলেছিলাম তার সঙ্গে বাস্তব অবস্থাটা একবার এবার মিলিয়ে নিন, এখন মিলিয়ে নিন। এটা যদি একটা বিপ্লব হয়ে থাকতো, ছাত্রদের নেতৃত্বে সাধারণ মানুষের এক বিপ্লব, তাহলে ছাত্ররা সরকার তৈরি করতেন। যারা লড়েছেন, সামনে ছিলেন, মোহাম্মদ ইউনূস না হয় পেছন থেকে রসদ পরিকল্পনা জুগিয়েছেন, তিনি থাকতেন, রাষ্ট্রপতি হতেন, একটা পূর্ণ সরকার হতো, তারা সব দায় নিয়ে সরকার চালাতো। কিন্তু কাজে হলোটা কি? প্রথমত একটা পাকাপোক্ত সরকারই হলো না। উপদেষ্টা মণ্ডলী, আসিফ নজরুলের মতো রাষ্ট্রবিজ্ঞান জানা মানুষ থাকার পরেও উপদেষ্টা মণ্ডলী, এর আইনি ভিত্তি কি? আর রোজ সেই উপদেষ্টা মণ্ডলীতে একজন করে যোগ দিয়ে যাচ্ছেন কারা? কিছুদিন আগেও ছাত্র আন্দোলনের মধ্যে যিনি ছিলেন না, সেই ফারুকী এখন উপদেষ্টা মণ্ডলীতে। কিভাবে? কোনো সমন্বয় নেই, কারোর সঙ্গে নেই, কারোর কথাবার্তা হয় না, হচ্ছে বলে মনেও হয় না। যে যা পারছে করে যাচ্ছে। এক নৈরাজ্য দিয়ে শুরু হয়েছিল, হাঁস বগলে মুরগি বগলে দিয়ে বেরিয়েছিল গণভবন থেকে বিপ্লব, আর এক নৈরাজ্যের দিকে তা নিয়ে চলেছে আমাদের প্রিয় দেশকে। প্রথমে হাসিনা তাড়াও, বোঝা গেল তার আমলে স্বৈরতান্ত্রিক কাজকর্মের স্বাভাবিক প্রভাব, কিন্তু তারপরে মুজিব ভাঙা,
মুজিবকে মুছে দাও। প্রতিটা দেশের একজন নায়ক থাকে, তার ছবি সামনে থাকে। এমন নয় যে তাকে কোনো সমালোচনাই সহ্য করতে হয় না। হয়, আমাদের দেশে গান্ধী সমালোচনার মুখে পড়েননি, পড়ছেন না, পড়বেন তো। বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হবে, কিন্তু তিনি জাতির পিতা, কিন্তু তার দেখানো দিশা আমাদের সামনে রয়েছে। সদম্ভে তার মূর্তি ভেঙে দেব, তাকে নস্যাৎ করে দেব, এটা হয় না। সমালোচনা হয়, কিন্তু একজন থাকেন মুজিব ভাঙো। বেশ তো, বদলে কে? নাহিদ, আসিফ নজরুল, ওই মোহাম্মদ ইউনুস। মুজিব ভাঙো পর্ব শেষ হবার পরেই শুরু হয়ে গেল সংখ্যালঘুদের উপর আক্রমণ। এখানে মন্দির, ওখানে মঠ ভাঙছে। ওদিকে জো বাইডেন নাকি সঙ্গে আছেন। ওই দাদায় কইছে পুঙ্গির ভাই, আনন্দের আর সীমা নাই। এবারে সেই দাদা যেই গেছে, ভেতরে বাইরে সামাল সামাল রব উঠছে। হাসিনাও অপেক্ষা করছেন তার পক্ষে বিশ্ব জনমত জুটিয়ে আবার প্রত্যাবর্তনের। ট্রাম্প পাশায় সেই কাজ খানিকটা সহজ হয়েছে। ওদিকে বিএনপি সোজা চীনের দরবার। উইঘুর মুসলমানদের কাতলে আম করা চীন তাদের সখা হয়ে উঠতেই পারে। স্ট্র্যাটেজিক্যালি তারা তো আমেরিকার সঙ্গে বিরোধে বাংলাদেশের জল এলাকাকে ব্যবহার করতে চায়। ভারতও বা কম কিসের, আদানিকে দিয়ে বকেয়া আদায়ের কাজে নামিয়ে দিয়েছে। বিদ্যুতের পয়সা দাও, বিদ্যুতের দাম বেশি, এ তর্ক চলে না। ভিক্ষার চাল কাঁড়া না আকাড়া তা দেখার ক্ষমতা ভিখারির থাকে না। তাই নেপাল ভরসা। তারা সুযোগ বুঝে আরও বড় শর্ত দিচ্ছে, দেবেও। পাকিস্তান বুঝে সুঝেই ভিসাহীন করে দিল, আর ভিসা লাগবে না বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে। এবারে ইসলামিক মৌলবাদীদের খুব পরিশ্রম করে ভারতে ঢুকতে হবে না, নেপাল হয়ে অনেক কষ্ট করে ঢুকতে হতো না, এবারে সোজা চলে আসবে। ওদিকে দেশের মধ্যে বসে জামাতের সুরে সুর মিলিয়ে সেকুলার ধর্মনিরপেক্ষতা শব্দটাই তুলে দেওয়ার ফিকিরে আছে ইউনূস সরকার, যিনি আক্ষরিক অর্থে নন প্র্যাকটিসিং মুসলমান। তিনি নন প্র্যাকটিসিং মুসলমান। মুসলমান প্র্যাকটিস করা তার কোনো সময় ছিল না। বিদেশে থাকতেন, ফরাসি রেস্তোরাঁয় বসে যে যে মাংসের অর্ডার করেছেন তা জনসমক্ষে আজ বলতে পারবেন না। অবশ্য সভ্য সমাজে খাবার নিয়ে বাধা নিষেধ ছিল না, থাকে না। তিনি সেই সময় কি খেয়েছেন কি খাননি তা নিয়ে আজ তাকে দোষ দেওয়া যায় না। কিন্তু তিনি আপাতত 5 ওয়াক্তের নামাজধারী মুসলমান হতে বাধ্য। তিনি চেপে পড়েছেন বাঘের পিঠে, নামলে বাঘে খাবে। তিনি বিলক্ষণ জানেন। আলবাত হাসিনার সময় অপশাসন একটা বড়সড় ইস্যু, কিন্তু তার বদলে এই নৈরাজ্য। জিনিসপত্রের দাম বাড়ছে, কেউ দেখার নেই, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ছে, কে কোন দপ্তর দেখছেন, সেখানে যে কি হচ্ছে কেউ জানেন। আর এই সুযোগে নেপোয় মারে দই। দুই পরিচিত পাট ব্যবসায়ী, তারা বাংলাদেশের পাট ব্যবসার 60% তাদের অধীনে, তারাই দেখেন, তারাই চালান। তাদের হাতে চলে গেছে পাট ব্যবসার পাট দপ্তর, তারা দেখছেন। পৃথিবীর কোথাও এটা হয়, বাংলাদেশে হচ্ছে। তবে এটা চলতে পারে না, আবার উত্তাল হবে বাংলাদেশ, আজ নয় কাল। কিন্তু আমার মনে হয় তা আরো খারাপ দিন ডেকে আনবে। এই নৈরাজ্য খুব সহজে পিছু ছাড়বে না বাংলাদেশের। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্রের ভিত্তিতে যে মুক্তিযুদ্ধ চেতনার জন্ম হয়েছিল তার খানিকটা শেষ করেছেন হাসিনা নিজে, আর বাকিটা দায়িত্ব নিয়ে কবরে পাঠাচ্ছেন ইউনূস অ্যান্ড কোম্পানি। ইতিহাসে সেটা লেখা থাকবে। পালাবদল অনিবার্য, কিন্তু তা বাংলাদেশকে সম্ভবত নিয়ে যাবে আরও এক অন্ধকার গর্তের দিকে। কিন্তু আমি তো আদতে চাষা, আর আশায় বাসে চাষা। শামসুর রহমানের একটা কবিতা দিয়ে শেষ করি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন।
স্বাধীনতা তোমার জন্য থুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য। সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখনো পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সেই তেজি তরুণ যার পদভারে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামা বাবা বাজিয়ে দিক বিদিক। এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। আজকে এখানেই শেষ করছি। যা বললাম ভাবুন, ভাবতে থাকুন। আবার বলছি, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন। নমস্কার।